কি রহি কনফার্ম হয়েছে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যে যেখান থেকে দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং অনলাইন লাইভ ক্লাসটি দেখছেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আপনারা এই মুহূর্তে যারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন, সকলকে দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোচিংয়ের এই অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত ক্লাস করার আহ্বান জানিয়ে আজকের সাধারণ জ্ঞান ক্লাসটি শুরু করছি। আপনারা জানেন গত এক দশক পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম বর্ষে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষা চালু হয়েছে। দেশ সমগ্র বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং পরিচালনা করছে অনলাইন এবং অফলাইনে। অনলাইনের অংশ হিসাবে প্রতিদিন সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি এবং অন্যান্য একাডেমিক সাবজেক্ট ভিত্তিক নিয়মিত ক্লাস হচ্ছে। আজকে আমরা সাধারণ জ্ঞান ক্লাস শুরু করব। এর আগেও আমরা সাধারণ জ্ঞান বিষয়ে ক্লাস করেছিলাম, যেগুলো ছিল আমাদের প্রস্তুতি পর্বের অংশ হিসাবে সলভ ক্লাস। ওই সলভ ক্লাস বাদে আজকে আমরা পূর্ণাঙ্গ শিডিউল ক্লাসে প্রবেশ করছি, অর্থাৎ দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের আলোকে আজকে আমরা ক্লাস শুরু করছি। প্রথম আজকে যে সিলেবাসের ক্লাসটি হতে যাচ্ছে আমি এ বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আজকে আলোচনার বিষয় থাকছে প্রাচীন বাংলার ইতিহাস। খণ্ড খণ্ডভাবে যদি আমি আপনাদেরকে বলি তাহলে টপিকগুলো হচ্ছে মৌর্য যুগ, গুপ্ত যুগ, মাৎসন্যায়, পাল শাসনামল, সেন শাসনামল এবং সর্বশেষে থাকছে প্রাচীন বাংলার বিভিন্ন জনপদ। এই হচ্ছে আজকের আমাদের ক্লাসের আলোচনার বিষয়। অনেকেই শুনে আপনারা বলবেন এটা তো ইতিহাসের টপিক। হ্যাঁ, যারা মানবিক বিভাগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চেষ্টায় রয়েছেন তাদের ইতিহাসেরও অংশ হিসাবে এই ক্লাসটি করতে পারেন। তাছাড়া যারা বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা অনুষদে ভর্তি হওয়ার জন্য আপনারা আবেদন করেছেন বা করবেন, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য হবে সাধারণ জ্ঞান অংশ হিসাবে। আমি ক্লাস শুরু করার আগে আপনাদের একটি বিষয়ে সহযোগিতা চাচ্ছি। আপনাদের সকলকে বিনয়ের সঙ্গে অনুরোধ জানাচ্ছি আপনারা এই ক্লাসটি শেয়ার দিয়ে দিবেন, যাতে করে অন্যরাও সুন্দর এবং সঠিকভাবে জ্ঞান আহরণের সুযোগ পায়। আপনারা ক্লাস চলাকালীন যে কোনো বিষয় নিয়ে অর্থাৎ সাধারণ জ্ঞানের প্রশ্ন করতে পারেন। আজকের ক্লাসের বিষয়ের আলোকে প্রশ্ন হতে পারে আজকের ক্লাসের আলোচনার বাইরে। এটা উন্মুক্ত একটা সুযোগ থাকছে আপনাদের। আপনারা যে কোনো বিষয় নিয়ে সাধারণ জ্ঞানে প্রশ্ন করতে পারেন। আমরা আশা করি ক্লাস চলাকালীন আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমরা সমর্থ হব। আর কথা নয়, এবার চলে যাই সরাসরি আজকের ক্লাসে। প্রথমেই আমরা দেখব মৌর্য যুগ। অনেকেই মৌর্য যুগ বা অনেক জায়গাতে আমরা এটা দেখে থাকি মৌর্য সাম্রাজ্য, আবার অনেকে আমরা বলি মৌর্য বংশ। প্রথমে একটি বিষয় আপনাদের জানা প্রয়োজন যে মৌর্য যুগ, মৌর্য বংশ এবং মৌর্য সাম্রাজ্য এটি একই কথা। আমাদের প্রাচীন ভারত এবং প্রাচীন বাংলায় সর্বপ্রথম প্রতিষ্ঠিত সাম্রাজ্যটির নাম মৌর্য সাম্রাজ্য। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি প্রশ্ন থাকে যে প্রাচীন বাংলার প্রথম সাম্রাজ্যের নাম কি, তখন উত্তরটি হবে আপনার মৌর্য সাম্রাজ্য। তাহলে মৌর্য সাম্রাজ্য থেকে আমরা প্রথমে যে সম্পূরক তথ্যটি পেলাম এটি হলো প্রাচীন বাংলার প্রথম সাম্রাজ্য। মৌর্য যুগ এটা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এর দীর্ঘ পটভূমি রয়েছে, আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলছি। গ্রিক বীর আলেকজান্ডার, গ্রিক তাদের বলা হয় যারা বর্তমান গ্রিসের নাগরিক। এই গ্রিস অঞ্চলে চতুর্দশ খ্রিস্টপূর্বাব্দের সময় আলেকজান্ডার জন্মগ্রহণ করেছিলেন 356 খ্রিস্টপূর্বাব্দে। তিনি 327 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেন এবং 324 খ্রিস্টপূর্বাব্দের সময়ের মধ্যে ভারত দখল করেন। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিল তখন এককভাবে প্রাচীন বাংলা বা আমাদের ভারতবর্ষের কোনো সাম্রাজ্য ছিল না।
ওই সময়ে প্রাচীন বাংলার বিখ্যাত দার্শনিক এবং ঐতিহাসিক যার নাম হচ্ছে কৌটিল্য। আপনারা জানেন এই কৌটিল্য তার ছদ্মনাম ছিল চাণক্য, আবার অনেক জায়গায় আমরা পাই বিষ্ণুগুপ্ত। তাহলে আপনাদের মনে রাখতে হবে যে আমি যদি কখনো কৌটিল্য বলি তাহলে তার আরো দুইটি নাম হচ্ছে চাণক্য এবং বিষ্ণুগুপ্ত। এই কৌটিল্য বা চাণক্যের পরামর্শ ক্রমে আপনার একজন সামন্ত রাজা প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য, এই চন্দ্রগুপ্ত মৌর্যকে তিনি অনুরোধ করলেন যে একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করার, যেটা একক ব্যক্তির অধীনে থাকবে। এটি যদি না করা হয়, আলেকজান্ডার যেভাবে ভারত আক্রমণ করে সহজে জয় করে নিয়েছে, ভবিষ্যতে অনেকে আমাদের ভারতবর্ষ আক্রমণ করবে এবং তারা জয় করবেন। কৌটিল্যর পরামর্শক্রমে চন্দ্রগুপ্ত মৌর্য 324 খ্রিস্টপূর্বাব্দে এ মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এখান থেকে প্রিয় শিক্ষার্থী আপনারা মনে রাখতে পারেন, মৌর্য সাম্রাজ্য এর প্রতিষ্ঠাতা হলেন প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য। প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য তার প্রধানমন্ত্রী হিসাবে যিনি দায়িত্ব পালন করতেন তিনি হলেন কৌটিল্য। কৌটিল্যর বিখ্যাত একটি গ্রন্থ রয়েছেন, যেটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্নটি আসে। কৌটিল্যর বিখ্যাত যে গ্রন্থটি তার নাম অর্থশাস্ত্র। প্রিয় শিক্ষার্থী আপনারা অনেকে মনে করছেন অর্থশাস্ত্র গ্রন্থটি শুধুমাত্র মনে হয় অর্থনীতি নিয়ে লেখা, না, এটি শুধু অর্থনীতি নিয়ে লেখা নয়। অর্থশাস্ত্র এই গ্রন্থটি হচ্ছে একটি রাজনৈতিক এবং দার্শনিক গ্রন্থ, এবং এর আলোকেও আমাদের ভারতের বর্তমান ভারতবর্ষের পররাষ্ট্র নীতিও কিন্তু প্রণীত হয়ে থাকে। তাহলে প্রথম প্রশ্ন যেটা আমরা জানি আমাদের পরীক্ষার জন্য, এটি হলো কৌটিল্য এর বিখ্যাত গ্রন্থের নাম কি? অর্থশাস্ত্র। আমরা যে চন্দ্রগুপ্ত মৌর্যের কথা বলছি, তিনি 24 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দে এ সময়কালের মধ্যে সমগ্র ভারত শাসন করেন। 300 খ্রিস্টপূর্বাব্দে কৌটিল্যর ছেলে বিন্দুসার তিনি আপনার মৌর্য সাম্রাজ্যের রাজা হন। বিন্দুসার প্রাচীন বাংলার প্রথম রাজা, যার সময়ে আরব রাজাদের যোগাযোগ ছিল, অর্থাৎ বিন্দুসারের সাথে প্রাচীন আরব রাজাদের যোগাযোগ ছিল। প্রশ্নটা এভাবে আপনাদের পরীক্ষায় করা হয় যে প্রাচীন বাংলার কোন রাজার সঙ্গে আরব রাজাদের যোগাযোগ ছিল, তাহলে আমরা এটির উত্তর করব বিন্দুসার। এবার আমরা বিন্দুসারের পরে চলে আসি এই মৌর্য সাম্রাজ্যের যিনি সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন তার কথাই, অর্থাৎ তিনি হচ্ছেন সম্রাট অশোক। হ্যাঁ, আপনারা যেটি মনে রাখবেন, এই মৌর্য সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ যিনি শাসক ছিলেন তার নাম হচ্ছে আপনার সম্রাট অশোক। তাহলে যদি প্রশ্ন আসে যে মৌর্য সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসককে, আমরা উত্তরটি বলবো সম্রাট অশোক। সম্রাট অশোক কোন সময়কালে বা কখন থেকে কত পর্যন্ত তিনি আপনার শাসন কার্যক্রম পরিচালনা করেছিলেন, এরকম আমরা তার একটি তথ্য পাই। এটি হচ্ছে 273 হতে 200 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, অর্থাৎ এই 273 থেকে 200 খ্রিস্টপূর্বাব্দে এই সময়কালে সম্রাট অশোক তিনি তার শাসন কার্যক্রম পরিচালনা করেছিলেন। সম্রাট অশোক তার জীবনের প্রথম দিকে হিন্দু ধর্মের অনুসারী ছিলেন। অনেক সময় আপনাদের এই প্রশ্নটাও করা হয়েছে যে সম্রাট অশোক তার জীবনের প্রথম দিকে কোন ধর্মের অনুসারী ছিলেন। তিনি প্রথম দিকে হিন্দু ধর্মের শিবে উপাসকের অনুসারী ছিলেন। সম্রাট অশোকের জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে মূলত আপনার কলিঙ্গ যুদ্ধ। আপনারা ইতিহাসে এই কলিঙ্গ যুদ্ধ পড়েছেন, এবং কলিঙ্গ যুদ্ধ আমাদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। কলিঙ্গ যুদ্ধ এটি সংগঠিত হয় মূলত 262 থেকে 260 খ্রিস্টপূর্বাব্দে, এই সময়কালের মধ্যে। এবার প্রশ্ন হলো যে কলিঙ্গ যুদ্ধটা কি? আমরা একটু কলিঙ্গ যুদ্ধটা নিয়ে কথা বলি। কলিঙ্গ যুদ্ধ
কলিঙ্গ এটি একটি স্থানের নাম। এটি বর্তমান ভারতের উড়িষ্যার পিপিলাই নামক স্থানে অবস্থিত। কলিঙ্গ নামক স্থানে 262 থেকে 260 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সাম্রাজ্যের রাজা সম্রাট অশোক এবং নাদ রাজবংশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই রক্তক্ষয়ী যুদ্ধে মৌর্য সাম্রাজ্যের প্রায় 10,000 এবং অপরদিকে নাদ রাজবংশের প্রায় লক্ষাধিক মতো সৈন্য নিহত হয়েছিলেন। এই কলিঙ্গ যুদ্ধের রক্তের ভয়াবহতা দেখে বা ব্যাপকতা দেখে সম্রাট অশোক তিনি বিচলিত হয়ে পড়েন এবং একটি অহিংস ধর্ম গ্রহণের জন্য তিনি অনুসন্ধান শুরু করেন। সম্রাট অশোক 255 খ্রিস্টপূর্বাব্দে উপগুপ্ত সন্ন্যাসী, বৌদ্ধ ধর্মের একজন বিখ্যাত সন্ন্যাসী, উপগুপ্ত সন্ন্যাসীর নিকট থেকে তিনি এই বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তাহলে সম্রাট অশোক আপনার কার নিকট থেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? তাহলে উপগুপ্তের নিকট থেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। কোন যুদ্ধের প্রেক্ষাপটে? কলিঙ্গ যুদ্ধের প্রেক্ষাপটে। তিনি শুধু বৌদ্ধ ধর্ম গ্রহণ করে ক্লান্ত হননি, এটাকে ব্যাপকভাবে প্রচার করার জন্য তিনি তার নিজের কিছু কাজ করেছিলেন। যেমন মৌর্য সাম্রাজ্যের রাজধর্ম হিসাবে তিনি বৌদ্ধ ধর্মকে স্বীকৃতি প্রদান করেন এবং এটার কারণেই কিন্তু সম্রাট অশোককে বলা হয়ে থাকে বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এবার আপনারা এই প্রশ্নটি লিখে রাখুন এবং নোট করে রাখুন, কারণ এটি আমাদের বিভিন্ন পরীক্ষায় আসার মতো প্রশ্ন যে বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন কাকে বলা হয়? কনস্টান্টাইন বলা হয় আপনার সম্রাট অশোককে। এখন প্রশ্ন হলো, সম্রাট অশোককে বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন কেন বলা হয়? আমরা একটু ব্যাখ্যাটা শুনি। কনস্টান্টাইন একজন রাজার নাম, যিনি এক সময় রোম সাম্রাজ্যের শাসন করতেন এবং এই প্রাচীন রোমের রাজধর্ম হিসাবে খ্রিস্টান ধর্মকে রাজা কনস্টান্টাইন স্বীকৃতি প্রদান করেছিলেন। পৃথিবীতে কোনো রাজ্যের কোনো অঞ্চলের রাজধর্ম থাকতে পারে, এটি প্রথম যিনি করেছেন রোমে, তিনি হচ্ছেন রাজা কনস্টান্টাইন। ঠিক তার অনুসরণ করে আমাদের প্রাচীন বাংলায় মৌর্য সাম্রাজ্যের রাজধর্ম হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন সম্রাট অশোক বৌদ্ধ ধর্মকে। এই কারণে তার নাম অনুসরণ করে সম্রাট অশোককে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন। সম্রাট অশোক এই বৌদ্ধ ধর্মের বিশ্বে প্রচার করার অংশ হিসাবে সিংহলে তার ছেলে এবং মেয়েকে ধর্ম প্রচার করতে পাঠিয়েছিলেন। সিংহল, হ্যাঁ, বর্তমান যে দেশটির নাম শ্রীলঙ্কা, এই দেশটিকে 1972 সালের পূর্বে বলা হতো সিংহল। আমরা এখান থেকে একটি তথ্য জানলাম যে শ্রীলঙ্কার প্রাচীন নাম কি? সিংহল। বা সিংহল থেকে শ্রীলঙ্কা কত সালে করা হয়েছে? 1972 সালে। এবার সম্পূরক প্রশ্ন যেটা আপনাদের আসে যে প্রাচীন বাংলার কোন শাসক শ্রীলঙ্কাতে বা সিংহলে তার ছেলে এবং মেয়েকে বৌদ্ধ ধর্ম প্রচার করতে পাঠিয়েছিলেন? উত্তরটি হচ্ছেন সম্রাট অশোক। এই যে আমরা মৌর্য সাম্রাজ্যের কথা বলছি, সম্রাট অশোকের, তিনি আমাদের বাংলা ভাষার আগের সংস্করণ যদি আমরা বলি তাহলে তিনি ব্রাহ্মী লিপি প্রচলন করেছিলেন। সম্রাট অশোক তার যে ব্রাহ্মী লিপি, এটা তিনি আপনার বর্তমান বগুড়ার যেটি মহাস্থানগড়, যেটিকে প্রাচীনকালে বলা হতো পুন্ড্র, এখানে পাওয়া যায়। আপনাদের এখান থেকে যে প্রশ্নটা আসে যে প্রাচীন বাংলার ব্রাহ্মী লিপি বাংলাদেশে কোথায় পাওয়া গেছে? পুন্ড্রতে, অথবা পুন্ড্রের বর্তমান নাম অনেক সময় অপশনে থাকে মহাস্থানগড়। প্রিয় শিক্ষার্থী, আমরা আলোচনা করলাম এতক্ষণ ধরে মৌর্য যুগ নিয়ে। আপনারা যারা যেখান থেকে দেখছেন, আপনারা এই মুহূর্তে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন। আমরা এই মৌর্য সাম্রাজ্যের পুরো আলোচনাটা সামারাইজ করে আপনাদের প্রশ্নের মধ্যে আমরা চলে যাব এবং আপনারা প্রশ্নের আপনাদের যেগুলো থাকবে আশা করি ইনশাল্লাহ আমি এগুলোর উত্তর দিব। এবার যা আলোচনা করলাম আমরা এতক্ষণ মৌর্য যুগ নিয়ে, এটার একটু আমরা সামারাইজ করি। একটু আসি আমরা তাহলে প্রাচীন বাংলার প্রথম সাম্রাজ্যের নাম কি? আপনারা আমার সঙ্গে বলুন, মৌর্য সাম্রাজ্য। প্রাচীন বাংলায় মৌর্য সাম্রাজ্য কার পরামর্শে প্রতিষ্ঠা হয়েছিল? কৌটিল্যর পরামর্শে। কৌটিল্যর অপর নাম কি? চাণক্য এবং বিষ্ণুগুপ্ত। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য।
মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিলেন? কৌটিল্য। কৌটিল্যর বিখ্যাত গ্রন্থের নাম কি? অর্থশাস্ত্র। বিন্দুসারের সাথে আরব রাজাদের যোগাযোগ ছিল। আপনারা বাক্যটি দেখছেন, প্রশ্নটা এইভাবে আপনাদের করা হয়, প্রাচীন বাংলার কোন রাজার সাথে আরব রাজাদের যোগাযোগ ছিল? মৌর্য সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন? এটির উত্তরে আমরা বলবো সম্রাট অশোক। সম্রাট অশোকের শাসনের সময়কাল কত? 273 হতে 232 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। তথ্যটি সঠিক। যারা খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্বাব্দ পার্থক্য যারা বুঝেন না, তাদেরকে আমি পরবর্তীতে পার্থক্য বোঝাতে পারি, তবে এই তথ্যটি সঠিক। অনেকে মনে করবেন না 232 থেকে 273 হবে না, 273 থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ। সম্রাট অশোক প্রথম দিকে কোন ধর্মের অনুসারী ছিলেন? হিন্দু ধর্মের অনুসারী ছিলেন। সম্রাট অশোক কোন যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। কলিঙ্গ যুদ্ধ এর সময়কাল কত? 262 থেকে 260 খ্রিস্টপূর্বাব্দ। সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম কার নিকট থেকে গ্রহণ করেছিলেন? উপগুপ্ত সন্ন্যাসীর নিকট থেকে গ্রহণ করেছিলেন। বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন কাকে বলা হয়? সম্রাট অশোককে। আমরা ব্যাখ্যা দিয়েছি। ব্রাহ্মী লিপি এটি প্রচলন কে করেন? সম্রাট অশোক। আর ব্রাহ্মী লিপি বাংলাদেশের কোথায় পাওয়া গিয়েছে? পুন্ড্র, যার বর্তমান নাম মহাস্থানগড়। আবার আমি আপনাদেরকে 3টি প্রশ্নের উত্তর দিচ্ছি। এবার এই 3টি প্রশ্ন আপনাদের আমি দিচ্ছি, আপনারা উত্তরগুলো লিখতে রাখুন। আর যারা আপনারা আমাদের কমেন্ট করেছেন, প্রশ্ন করেছেন, আমি এবার তাদের প্রশ্নগুলো দেখতে যাব। তার আগে আপনাদের জন্য 3টি প্রশ্ন। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মৌর্য সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন? তৃতীয় প্রশ্ন, সম্রাট অশোক কোন যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? আমি আপনাদের প্রশ্নের উত্তর অপেক্ষায় রইলাম। এবার আমি একটু আমাদের যারা ক্লাস করছেন তাদের আমি একটু নামগুলো পড়তে চাই, সঙ্গে আমরা একটু দেখতেও চাই। সুরাইয়া জয়ী খুব সুন্দর তিনি হাইলাইট করেছেন, এভাবে আমি এই মুহূর্তে যারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন এই ক্লাসটি আপনারা হাইলাইট করে দিতে পারেন, ফলোয়ার করে দিতে পারেন অন্যজনের জন্য। সুরাইয়া জয়ীকে অসংখ্য ধন্যবাদ। ইসরাত জাহান নদী যত সম্ভব তিনিও অন্যজনকে দেখতে উৎসাহিত করেছেন। এরপরে আমরা দেখছি যে আপনারা আর যারা প্রশ্ন করছেন অনেকেই যে এই ক্লাসটি ইতিহাসের জন্য প্রয়োজন কিনা। হ্যাঁ, যাদের ইতিহাস আছে তারা তো অবশ্য পড়বেন, সঙ্গে কিছু তথ্য আছে, শুধু ইতিহাস না, এগুলো আপনাদের বিভিন্নভাবে সাধারণ জ্ঞানের অংশ হিসাবে প্রশ্ন এগুলো আসে। শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি না, এগুলো আপনাদের বিভিন্ন ভর্তি পরীক্ষায়, যারা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ছাড়াও আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয় এছাড়াও নার্সিং ভর্তি পরীক্ষা যারা অংশগ্রহণ করবেন তাদের জন্যও আপনাদের এগুলো থাকবে। এবার আমরা আপনাদের প্রশ্নের, আমি আপনাদের কঠিন প্রশ্নেরও সম্মুখীন হতে চাই, এজন্য আমি যে কোনো প্রশ্ন করার সুযোগ দিয়েই এই ক্লাসটি চলমান রাখছি। আমরা আপনাদের প্রশ্ন অপেক্ষা থাকলাম। যারা এই মুহূর্তে দেখছেন আমি তাদেরকে আবারও বিনয়ের সঙ্গে অনুরোধ জানাচ্ছি, আপনারা এই ক্লাসটি শেয়ার করে দিবেন এবং অন্যরাও যেন দেখতে পারেন। সাইদা বিনতে বর্ষা তিনি সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম সালাম। বাহ, চমৎকার জান্নাত বৃষ্টি, আপনাকে ধন্যবাদ যে আপনি 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। এরপরে আমাতুল্লাহ মিমি তিনি বলছেন, স্যার বাংলাদেশ বিষয়গুলির টপিকগুলো বলে দিলে সুবিধা হতো। হ্যাঁ, আমরা হয়তো এটার শেষে আপনাদেরকে বলে দিব, আশা করা যায়। তারপরে আমরা যারা দেখছেন এই মুহূর্তে, সুরিয়া জয়ী ওয়ালাইকুম সালাম, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের ক্লাসে কমেন্ট করে থাকছেন এবং আরও অনুরোধ জানাবো যে আপনারা এগুলো শেয়ার করে দেন এবং অন্যরাও যারা থাকে আপনারা যত ব্যাপক আগ্রহের সঙ্গে দেখেন আমাদের ক্লাস নিতে তত ভালো লাগে। তবে আমি আপনাদের প্রশ্নের অপেক্ষায় রইলাম। এবার আমরা চলে যাব মৌর্য সাম্রাজ্যের পরের আলোচনায় গুপ্ত সাম্রাজ্যে। দেখুন, গুপ্ত সাম্রাজ্য বা অনেকেই আমরা এটাকে বলে থাকি গুপ্ত যুগ। গুপ্ত সাম্রাজ্য বা গুপ্ত যুগ এই কথাটাও আমরা অনেকে বলে থাকি।
বা গুপ্ত বংশ। আমাদের প্রাচীন বাংলার সবচাইতে স্বর্ণযুগ যেটি, এটি হচ্ছে আপনার গুপ্ত যুগ। তাহলে এখন প্রশ্ন হলো যে প্রাচীন বাংলার স্বর্ণযুগ গুপ্ত যুগকে কেন বলা হয়? প্রাচীন বাংলায় যেসব রাজবংশগুলো শাসন করেছেন, মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, হুন সাম্রাজ্য, কুষাণ সাম্রাজ্য, পাল, সেন, দেব, এরকমভাবে যত চন্দ্র ইত্যাদি যে রাজবংশগুলো শাসন করেছেন, এর মধ্যে সবচাইতে জ্ঞান, শিল্প এবং স্থাপত্য বিদ্যায় উন্নতি হয়েছিল এই গুপ্ত যুগে বা গুপ্ত সাম্রাজ্যে। এই কারণে গুপ্ত যুগকে বলা হয় প্রাচীন বাংলার স্বর্ণযুগ। এই গুপ্ত যুগের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার নাম হচ্ছেন প্রথম চন্দ্রগুপ্ত। তাহলে আমি আপনাদের সুবিধার্থে টপিকগুলো লিখে দিচ্ছি। গুপ্ত যুগের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্তের ছেলের নাম ছিল সমুদ্রগুপ্ত। এই সমুদ্রগুপ্তকে বলা হয় গুপ্ত সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক। তাহলে যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় গুপ্ত সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে আপনার ইউরোপের অনেক ঐতিহাসিক ভারতের নেপোলিয়ান বলে আখ্যায়িত করেছেন। আমরা এরকমও প্রশ্ন বিভিন্ন জায়গায় দেখেছি যে ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? উত্তরটি হবে সমুদ্রগুপ্তকে। এবার আপনারা আমাকে পাল্টা প্রশ্ন অনেকেই করতে পারেন, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান কেন বলা হয়ে থাকে? ভারতের নেপোলিয়ান বলার কারণটা যদি বলি, যিনি বলেছেন একজন বিখ্যাত ইউরোপীয় ঐতিহাসিক অ্যাডাম স্মিথ। ভারতের নেপোলিয়ান সমুদ্রগুপ্তকে বলা হয় এই জন্য যে আমরা নেপোলিয়ানটা সম্পর্কে জানি, ফ্রান্সের একজন বিখ্যাত সম্রাট নেপোলিয়ান, যিনি 1804 সালে ফ্রান্সের সম্রাট হন এবং 1815 সালের ওয়াটারলু যুদ্ধ পর্যন্ত ফ্রান্সের সম্রাট ছিলেন। নেপোলিয়ানকে একজন দিগ্বিজয়ী বীর বলা হয়। তিনি অসংখ্য যুদ্ধে অংশগ্রহণ করেন। তার জীবনের শেষ কয়েকটি যুদ্ধ ছাড়া সব যুদ্ধেই তিনি জয়লাভ করেছিলেন। সমুদ্রগুপ্ত যখন তিনি আমাদের প্রাচীন বাংলা শাসন করেন 340 থেকে 380 খ্রিস্টাব্দ, অধিকাংশ ঐতিহাসিকদের মতে এই সময়কালে তিনি শাসন করেছেন। তিনিও অসংখ্য যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তার জীবনে কোনো যুদ্ধে পরাজিত হয়েছে বলে ইতিহাসে কোনো তথ্য পাওয়া যায় না। এই কারণে সমুদ্রগুপ্তকে বলা হচ্ছে প্রাচীন বাংলার বা ভারতের নেপোলিয়ান। তাহলে প্রাচীন ভারত বা প্রাচীন বাংলার নেপোলিয়ান কাকে বলা হয়? এমন প্রশ্ন হলে উত্তরটি হবে সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্তের ছেলে, তার নাম ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রাচীন বাংলার প্রথম শাসক, যিনি আপনার বিক্রমাদিত্য উপাধি ধারণ করেছিলেন। বিক্রমাদিত্য, এটাকে আমরা যখন বাংলাতে বলি তখন বলা হয় সিংহবীর। আপনাদের অনেক সময় প্রশ্ন করা হয় বিক্রমাদিত্য বা সিংহবীর এটি কার উপাধি? আপনারা মনে রাখবেন এটি হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি। দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথম শাসক, যিনি এই বিক্রমাদিত্য বা সিংহবীর উপাধিটি ধারণ করেছিলেন। আমরা যদি দেখি গুপ্ত সাম্রাজ্যের পর আমাদের প্রাচীন বাংলায় হুন সাম্রাজ্য তারা কিছুদিন শাসন করেন, কিন্তু তাদের সম্পর্কে বা তাদেরকে নিয়ে আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় তেমন প্রশ্ন আসে না। তবে প্রাচীন বাংলার প্রথম যাকে স্বাধীন শাসক বলা হয় তিনি হচ্ছেন সম্রাট শশাঙ্ক। এবার আমরা জানব সম্রাট শশাঙ্ক সম্পর্কে। তাহলে আমরা প্রথমেই যে তথ্যটি জানি বা যেটা থেকে আমাদের সবচাইতে বেশি প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষাতে, এটি হচ্ছে আপনার প্রাচীন বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন। তাহলে প্রাচীন বাংলার প্রথম স্বাধীন রাজা ছিলেন সম্রাট শশাঙ্ক। সম্রাট শশাঙ্ক তিনি আগে সামন্ত রাজা হিসাবে তিনি শাসন কার্যক্রম পরিচালনা করেছেন এবং যখন 619 সালে তিনি প্রাচীন বাংলার স্বাধীন রাজা ঘোষণা করলেন, তখন যে উপাধি নিয়েছিলেন সে উপাধিটি হচ্ছে মহাসামন্ত বা মহারাজাধিরাজ। তাহলে আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় যে মহাসামন্ত বা মহারাজাধিরাজ এটি কার উপাধি, আপনারা মনে রাখবেন এটি হলেন সম্রাট শশাঙ্কের উপাধি।
সম্রাট শশাঙ্ক তিনি কোন অংশে শাসন করতেন? অধিকাংশ ঐতিহাসিক বলছেন তিনি বর্তমান বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এবং ভারতের মুর্শিদাবাদ ও মালদহ এই পুরো অংশটা তিনি শাসন করতেন। এটিকে বলা হয় গৌড়ীয় জনপদ। অর্থাৎ আপনারা যেটি মনে রাখবেন যে গৌড় নগরীর প্রতিষ্ঠাতা হলেন এই সম্রাট শশাঙ্ক। গৌড় নগরী এটি গঠিত হয়েছিল বর্তমানের কোন কোন এলাকা নিয়ে? আপনাদের যদি এরকম প্রশ্নটা হয় তাহলে আপনারা মনে রাখবেন বর্তমান বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, ভারতের মুর্শিদাবাদ এবং মালদহ নিয়ে। গৌড়নগরের ধ্বংস অবশেষ বাংলাদেশের যে জেলায় পাওয়া যায় এই জেলাটির নাম চাঁপাইনবাবগঞ্জ। সম্রাট শশাঙ্ক তার যে রাজধানী ছিল এটির নাম হচ্ছে কর্ণ সুবর্ণ। কর্ণ সুবর্ণ এটির যার বর্তমান নাম আমরা বলি মুর্শিদাবাদ। অর্থাৎ বর্তমান ভারতের যে মুর্শিদাবাদ অঞ্চল এটারই আপনার রাজধানী ছিল এই কর্ণ ও সুবর্ণ। সম্রাট শশাঙ্ক তার সময়কালে উত্তর ভারতে একজন শক্তিশালী রাজার আবির্ভাব ঘটেছিলেন। তার নাম হচ্ছেন হর্ষবর্ধন। বর্তমান ভারতে যে 28টি রাজ্য রয়েছে এর একটি রাজ্যের নাম হচ্ছে উত্তরপ্রদেশ। এই উত্তরপ্রদেশকেই প্রাচীন বাংলায় বা প্রাচীন ভারতের সময় বলা হতো উত্তর ভারত। এই উত্তর ভারতে সম্রাট শশাঙ্কের সময় যিনি শক্তিশালী রাজা ছিলেন তার নাম হচ্ছেন হর্ষবর্ধন। তাহলে সম্রাট শশাঙ্কের সময় উত্তর ভারতের শক্তিশালী রাজা কে ছিলেন এমন যদি প্রশ্ন হয় আপনারা মনে রাখবেন হর্ষবর্ধন। হর্ষবর্ধন সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া যাক। শশাঙ্ক তিনি ছিলেন হিন্দু ধর্মের রাজা, হর্ষবর্ধন তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের রাজা। হর্ষবর্ধন তার সভা কবি হিসাবে যার আত্মপ্রকাশ করেছিল প্রাচীন বাংলার অন্যতম দক্ষ কূটনীতিকবিদ এবং দার্শনিক হিসাবে তাকে অভিহিত করা হয়েছে। তার নাম ছিল বাণভট্ট। আমরা যে সম্রাট শশাঙ্ক এবং আপনার হর্ষবর্ধন সম্পর্কে জানতে পারি এটি বাণভট্টের একটি বিখ্যাত গ্রন্থ আছে, সে গ্রন্থটির নাম হচ্ছে হর্ষচরিত। এই হর্ষচরিত থেকে জানতে পারে। অনেক সময় প্রশ্ন আসে বাণভট্টের গ্রন্থের নাম কি? হর্ষচরিত। বাণভট্টের এই হর্ষচরিত গ্রন্থ থেকে আমরা যেটি পাই, যখন 630 খ্রিস্টাব্দের দিকে হর্ষবর্ধনের কাছে সংবাদ পাঠানো হলো গৌড় নগরীর যারা বৌদ্ধ ধর্মের অনুসারী রয়েছেন তাদের উপরে অত্যাচার এবং নির্যাতন করছেন ওই অঞ্চলের রাজা সম্রাট শশাঙ্ক। এই বাণভট্টের হর্ষচরিত গ্রন্থে সম্রাট শশাঙ্ককে আখ্যায়িত করা হয়েছে বৌদ্ধ নিগ্রহকারী রাজা হিসাবে। হর্ষবর্ধন এই গৌড়নগরীর বৌদ্ধ ধর্মের অনুসারীদেরকে রক্ষা করার জন্য তিনি সম্রাট শশাঙ্কের সময় বাংলা আক্রমণ করলেন এবং তিনি দখল করলেন। এই ছিল শশাঙ্ক এবং হর্ষবর্ধনের সম্পর্ক। আমরা এখান থেকে যে তথ্যগুলো আপনারা মনে রাখবেন যেটা আপনাদের পরীক্ষার জন্য আসে, এটি হচ্ছে প্রাচীন বাংলার আমাদের প্রথম স্বাধীন রাজার নাম কি আমরা মনে রাখবো, তিনি হচ্ছেন সম্রাট শশাঙ্ক। সম্রাট শশাঙ্কের উপাধি কি ছিল? মহা সামন্ত বা মহারাজাধিরাজ। আমরা এটাও মনে রাখবো যে গৌড় নগরীর প্রতিষ্ঠাতাকে, তিনি হচ্ছেন সম্রাট শশাঙ্ক। গৌড় নগরী বলতে বা গৌড় নগরীর জনপদ বলতে কোন কোন অঞ্চলকে বর্তমানে বোঝায়? বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, ভারতের মুর্শিদাবাদ এবং মালদহ। সম্রাট শশাঙ্কের রাজধানীর নাম কি? কর্ণ সুবর্ণ। কর্ণ সুবর্ণ এর বর্তমান নাম কি? মুর্শিদাবাদ। সম্রাট শশাঙ্কের সময়ে উত্তর ভারতের শক্তিশালী রাজা কে ছিলেন? হর্ষবর্ধন। হর্ষবর্ধনের বিখ্যাত সভাকবির নাম কি? বাণভট্ট। বাণভট্টের বিখ্যাত গ্রন্থের নাম কি? হর্ষচরিত। তাহলে এই তথ্যগুলো আপনারা মনে রাখবেন। এবার আমরা খুব গুরুত্বপূর্ণ অংশে আলোচনায় যাব। যারা আপনারা এই ক্লাসটি দেখছেন এই মুহূর্তে, আমি তাদেরকে একটি প্রশ্ন দিতে চাই, আপনারা এই প্রশ্নটি করতে পারেন কিনা। আমি আলোচনায় বলেছি এটি হচ্ছে সম্রাট শশাঙ্ক তার রাজধানীর নাম কি ছিল?
সম্রাট শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল? এই প্রশ্নটির উত্তর যারা পারেন তারা আপনারা দিবেন। এবং আপনাদেরকে আমি একটি প্রশ্ন করার কথা বলেছিলাম, এবার আমি আপনাদের সেই প্রশ্নে আমি যাচ্ছি, বা আপনারা যারা আমাদের সঙ্গে আছেন একটু আমি তাদেরকে দেখতে চাই এই মুহূর্তে, এবং আপনাদের প্রশ্ন অপেক্ষায় থাকলাম, আপনারা সেটি জানাবেন। এই মুহূর্তে যারা দেখছেন আপনারা আমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা প্রশ্নেরই উত্তর দিয়েছেন, যেমন হুমায়রা ইসলাম বিথি তিনি সঠিক উত্তর দিয়েছেন, তামান্না আক্তার তমা তিনিও সঠিক উত্তর দিয়েছেন। তাছাড়া আপনারা কারো যে প্রশ্ন আছে কিনা আমি সে প্রশ্নগুলো দেখতে চাচ্ছি। এই মুহূর্তে পর্যন্ত আপনারা প্রশ্ন করেননি, তবে আপনারা আশা করি যে প্রশ্ন আপনারা আগামীতে করবেন। আপনাদের যারা এই মুহূর্তে দেখছেন তাদেরকে আমি বলবো আপনারা চাইলে জেনারেল নলেজের যে কোনো বিষয়ে প্রশ্ন করিতে পারেন। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী টপিকে। আজকের সে পরবর্তী টপিকটি হচ্ছে আমাদের মাৎসন্যায়। মাৎসন্যায় কি এটি একটু আমরা জানার চেষ্টা করি। মাৎসন্যায় এটা মূলত আপনার সম্রাট শশাঙ্কের মৃত্যুর পর আমাদের বাংলায় হয়েছিল। মাৎসন্যায় এর সময়কালটা আগে আমরা মনে রাখবো। আমরা যদি প্রশ্ন উত্তর আকারে মনে রাখি, মাৎসন্যায় এর সময়কাল হচ্ছে 7ম হতে 8ম শতাব্দী, অর্থাৎ স্পেসিফিক সালটা যদি আমরা বলি তাহলে হচ্ছে 650 থেকে 750 সাল এই সময়কালটার মধ্যে। আর যেটা শতাব্দীর বিচারে হচ্ছে 7ম থেকে 8ম শতাব্দী, এটাকে বলা হচ্ছে আপনার মাৎসন্যায়। মাৎসন্যায় শব্দটা হচ্ছে সংস্কৃত শব্দ। মাৎসন্যায় শব্দের অর্থ হচ্ছে আপনার অরাজকতা বা বিশৃঙ্খলা। তাহলে আপনাদেরকে প্রশ্ন এরকম অনেক সময় হয়েছে যে মাৎসন্যায় শব্দের অর্থ কি? আমরা মনে রাখবো অরাজকতা বা বিশৃঙ্খলা। এখন মাৎসন্যায়টা কেন হয়েছিল বা এর ব্যাপক অর্থটা কি? মাৎসন্যায় সম্পর্কে যেটা ইতিহাসে বলা হয়েছে, সম্রাট শশাঙ্কের মৃত্যুর পর পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের সিংহাসনে আরোহণ করা পর্যন্ত এই সময়কালের যে বাংলার বিশৃঙ্খল অবস্থা, অরাজক অবস্থা, এটিকে বলা হয় মাৎসন্যায়। মাৎসন্যায় সম্পর্কে ধারণা দিতে গিয়ে ইতিহাসে আমরা যে প্রাপ্ত তথ্য পাই সে তথ্যটা এরকম, যেমন একটি বড় পুকুরে অসংখ্য ছোট বড় মাছ থাকে। তো বড় মাছ যখন ছোট মাছকে পুকুরের মধ্যে খেয়ে ফেলে তখন ওই বড় মাছের বিচার হয় না। ঠিক ওই সময় অর্থাৎ প্রাচীন বাংলায় 650 থেকে 750 সাল, যেটাকে আমরা 7ম থেকে 8ম শতাব্দী বলছি, এ সময়কালে দেখা গেছে একজন রাজা সিংহাসন আরোহণ করেছেন, কিন্তু তার চেয়েও শক্তিশালী একজন ব্যক্তিও রাজাকে হত্যা করে তিনি রাজা হয়েছেন। কিন্তু এই যে হত্যাকাণ্ড হলো এর জন্য তার কোনো বিচার হচ্ছে না। যেমনটা পুকুরে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেললে তার বিচার হয় না, এই ঘটনাকে বা এই পরিবেশটাকে ইতিহাসে বলা হয়েছে মাৎসন্যায়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আপনারা নিশ্চয়ই মাৎসন্যায় সম্পর্কে বুঝতে পারলেন যে মাৎসন্যায় শব্দটি অর্থ হচ্ছে অরাজকতা বা বিশৃঙ্খলা। মাৎসন্যায়ের সময়কাল 7ম থেকে 8ম শতাব্দী। আরেকটু আমরা ব্যাপক অর্থে মনে রাখতে পারি যে মাৎসন্যায় শুরু হয়েছিল সম্রাট শশাঙ্কের মৃত্যুর পর, আর মাৎসন্যায়ের অবসান ঘটেছিল পাল বংশের রাজা গোপালের সিংহাসনে আরোহণের মধ্য দিয়ে। হ্যাঁ, এবার আমরা সেই পাল বংশের আলোচনায় চলে যাচ্ছি। আমরা আমাদের প্রাচীন বাংলায় অর্থাৎ আপনার 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত যতগুলো রাজবংশ আমাদের এখানে এসেছেন, এর মধ্যে সবচেয়ে আপনার দীর্ঘস্থায়ী রাজবংশটির নাম হচ্ছে পাল বংশ। আমি আপনাদের তথ্যগুলো লিখে দিচ্ছি যাতে করে আপনারা যারা এই মুহূর্তে দেখছেন যেন নোট করতে পারেন, আবার যারা পরবর্তীতে দেখবেন তারাও যেন আপনারা নোট করতে পারেন। তাহলে প্রাচীন বাংলা দীর্ঘস্থায়ী রাজবংশের নাম হচ্ছে পাল বংশ। পাল বংশ কত বছর শাসন করেছেন? ইতিহাসে আমরা যেটি পাই, পাল বংশ শাসন করেছেন প্রায় আপনার 400 বছর। তাহলে অর্থাৎ মনে রাখবেন আপনারা, পাল বংশ শাসন করেছে আমাদের প্রাচীন বাংলা প্রায় 400 বছর। পাল বংশের 17 জন রাজা ছিলেন।
তো পাল রাজা যারা ছিলেন তারা সকলেই হচ্ছে বৌদ্ধ ধর্মের অনুসারী। তাহলে এই প্রশ্নটাও অনেক সময় আপনাদের আসে, পাল রাজাগণ কোন ধর্মের অনুসারী ছিলেন? আপনারা এটি মনে রাখবেন, পাল রাজাগণ ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী। আমরা যে পাল বংশের কয়েকটি তথ্য দেখলাম, এই বংশের যিনি প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছেন গোপাল। তাহলে আপনাদেরকে অনেক সময় প্রশ্ন আসে যে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আপনারা এর উত্তরটি মনে রাখবেন, পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। তবে পাল বংশের যিনি সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন তার নাম হচ্ছেন ধর্মপাল। তাহলে আমরা প্রথমত এই তথ্যটি আমরা মনে রাখব যে পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন, এমনটা যদি প্রশ্ন আসে তাহলে আপনারা বলবেন ধর্মপাল। এই ধর্মপালেরই পিতার নাম ছিল গোপাল, অর্থাৎ গোপালের ছেলে ধর্মপাল। ধর্মপাল তিনি 780 থেকে 820 প্রায় 41 বছরের সময়কালের মধ্যে শাসন করেছেন বলে অধিকাংশ ঐতিহাসিক মত প্রকাশ করেছেন। ধর্মপালের একটি বিখ্যাত নিদর্শন আমাদের বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় রয়েছেন। ধর্মপালের যে নিদর্শনটি এখানে রয়েছে এটির নাম হচ্ছে সোমপুর বৌদ্ধ বিহার। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আপনারা এটি অবশ্যই লিখে রাখেন, সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন ধর্মপাল। এই প্রশ্নটা আমরা দেখেছি বিভিন্ন সময়, যেমন সাধারণ জ্ঞানের অংশ হিসাবে বিভিন্ন পরীক্ষাতে আসে, ঠিক তেমনি ভাবে আপনার ইতিহাসের বিষয়ের অংশ হিসাবে প্রশ্নটি আসে। তাহলে সোমপুর বৌদ্ধ বিহার বা যেটাকে আমরা সোমপুর বিহার বলি, এর প্রতিষ্ঠাতাকে, উত্তরটি হচ্ছে ধর্মপাল। তবে এটির স্থানীয় জনগণ, বিশেষ করে নওগাঁ জেলার বদলগাছি উপজেলার স্থানীয় জনগণ এই সোমপুর বৌদ্ধ বিহারকে তারা পাহাড়পুর বৌদ্ধ বিহার নামে ডেকে থাকেন। পাহাড়পুর বৌদ্ধ বিহার এটি প্রচলিত নাম, প্রকৃত নামটি হলো সোমপুর বৌদ্ধ বিহার। সোমপুর বৌদ্ধ বিহার সম্পর্কে আমি আপনাদের আরো কয়েকটি সম্পূরক তথ্য দিই, আপনি একটু নোট করে নিতে পারেন। তথ্যটা হচ্ছে, আমাদের বর্তমান বাংলাদেশে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত 3টি বিশ্ব ঐতিহ্য রয়েছে। বিশ্ব ঐতিহ্য আমি বলছি, প্রামাণ্য ঐতিহ্য বা আপনার বিমূর্তক ঐতিহ্য সেগুলো আলাদা বিষয়। তাহলে বিশ্ব ঐতিহ্য বা ওয়ার্ল্ড হেরিটেজ এটি হচ্ছে ইউনেস্কো কর্তৃক আমাদের মাঝে 3টি। তার 1 নম্বর হচ্ছে 60 গম্বুজ মসজিদ, দ্বিতীয়টি হলো সোমপুর বৌদ্ধ বিহার বা সোমপুর বিহার, আর তৃতীয়টি হচ্ছে সুন্দরবন। তাহলে আপনারা এখান থেকেও জানতে পারলেন যে সোমপুর বিহার এটি হচ্ছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ। আমরা যেটা দেখি, এ পাল বংশের আপনার রাজাগণের মধ্যে সর্বশেষ শক্তিশালী রাজা যাকে বলা হয়েছেন তিনি হচ্ছেন রামপাল। তাহলে আপনারা বলুন তো, পাল বংশের সর্বশেষ শক্তিশালী রাজার নাম কি? এর উত্তর হচ্ছে রামপাল। রামপাল কথা বললে আবার একটি কথা মনে আসলো, এটি হচ্ছে আপনার রামচরিত, একটি বিখ্যাত গ্রন্থের নাম। এই রামচরিত গ্রন্থ থেকে আমরা পাল বংশের অসংখ্য তথ্য আমরা সংগ্রহ করি। এই রামচরিত গ্রন্থের যিনি লেখক ছিলেন তার নাম হচ্ছেন সন্ধ্যাকর নন্দী। এই সন্ধ্যাকর নন্দীর বিখ্যাত যে গ্রন্থ আপনার এই রামচরিত, এখান থেকে আমাদের পাল বংশের বিভিন্ন তথ্য উপাত্ত আমরা সংগ্রহ করে থাকি। তাছাড়াও এই পাল বংশের সর্বশেষ রাজাকে, এমনও প্রশ্ন অনেক সময় আপনাদের হয়েছে। সেই প্রশ্নটিতে যদি আমরা মনে রাখি যে পাল বংশের সর্বশেষ রাজা তিনি হচ্ছেন আপনার দ্বিতীয় মদন পাল, অনেকেই তাকে মদন পাল হিসাবেও উল্লেখ করেছেন। প্রিয় শিক্ষার্থী, আপনাদের আমি একটু মনোযোগ আকর্ষণ করছি এখানে, আপনারা খেয়াল করবেন, যখন আপনাদের প্রশ্ন করা হয় সর্বশেষ শক্তিশালী পাল রাজা কে ছিলেন, সর্বশেষ শক্তিশালী পাল রাজা কে ছিলেন, এমনটা বললে উত্তরটা হবে রামপাল। আর যদি বলে সর্বশেষ রাজা কে ছিলেন, তখন উত্তরটি হবে দ্বিতীয় মদন পাল। পার্থক্যটি বুঝেছেন, একটি সর্বশেষ শক্তিশালী রাজা আর একটা শুধুই সর্বশেষ রাজা। এবার এই যে পাল রাজাদের নিয়ে কথা বললে আমাদের প্রাচীন বাংলা সাহিত্যের একটি বিষয় চলে আসে।
আপনারা জানেন যে প্রাচীন বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন চর্যাপদ। এই চর্যাপদ রচিত হয়েছিল এ পাল রাজাদের শাসনামলে। তাহলে প্রাচীন বাংলার একমাত্র নিদর্শনের নাম কি? চর্যাপদ। এটি রচিত হয়েছে কোন সময়কালে? পাল শাসনামলে এটি রচিত হয়েছে বা পাল রাজাদের সময়ে। আপনারা চর্যাপদ সম্পর্কে নিশ্চয় বাংলা ক্লাসে বিস্তারিত পড়েছেন, হয়তো বা না পড়ে থাকলে ভবিষ্যতে পড়বেন। এবার আমি আপনাদের এই যে মাৎসন্যায় এবং পাল বংশ নিয়ে যে আলোচনা করলাম গুটি কয়েক গুরুত্বপূর্ণ তথ্য আকারে, এগুলো আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে সামারাইজ করে দিতে চাই যাতে করে আপনারা এটি মনে রাখতে পারেন। তাহলে আমরা একটু সেই সামারিতে আসি। পাল বংশের সামারিতে প্রথমে আমরা যেটি মনে রাখব যে প্রাচীন বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি? আমরা মনে রাখব এটি হচ্ছে পাল বংশ। পাল বংশ বা পাল রাজারা কত বছর শাসন করেছেন? এটির উত্তরে আমরা মনে রাখব প্রায় 400 বছর শাসন করেছেন। পাল রাজাগণ কোন ধর্মের অনুসারী ছিলেন? পাল রাজাগণ বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? এটির উত্তর হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে? এর উত্তরটি হচ্ছে ধর্মপাল। সোমপুর বৌদ্ধ বিহার বা সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন? উত্তরটি ধর্মপাল। আমি সম্পূরক উত্তরগুলো বা প্রশ্নগুলো আপনাদেরকে দিয়েছি, যেমন সোমপুর বৌদ্ধ বিহার এটি স্থানীয় জনগণের নিকট পাহাড়পুর বৌদ্ধ বিহার নামে পরিচিত। সোমপুর বৌদ্ধ বিহার বা পাহাড়পুর বৌদ্ধ বিহার এটি নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত। পাল বংশের সর্বশেষ শক্তিশালী রাজা কে ছিলেন? এমন প্রশ্ন হলে আমরা উত্তরটি বলবো রামপাল। রামচরিত গ্রন্থের লেখককে? সন্ধ্যাকর নন্দী। পাল বংশের সর্বশেষ রাজা কে ছিলেন? আমরা উত্তরটি মনে রাখব, সর্বশেষ রাজা ছিলেন দ্বিতীয় মদন পাল। এই হচ্ছে পাল বংশ নিয়ে আমাদের আলোচনা। এবার আমরা প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসের অর্থাৎ আমাদের শেষ অংশ নিয়ে আমরা আলোচনা করব। সে আজকের ক্লাসের শেষ যে অংশটা নিয়ে আমরা আলোচনা করব এটি হচ্ছে সেন বংশ। সেন বংশের আমি আলোচনা যেসব কথাগুলো বলবো অনেকের কাছে আপনাদের মনে হতে পারে এই তথ্যগুলো কিছুটা সংশয়পূর্ণ। না, আপনাদেরকে আমি সঠিক তথ্যের উৎস থেকেই এই তথ্যটা আপনাদেরকে আমি প্রদান করব। তো আমরা এবার একটু লক্ষ্য করি যে সেন বংশ নিয়ে আপনারা যেটা মনে রাখবেন, প্রাচীন বাংলার সর্বশেষ রাজবংশের নাম কি? তাহলে উত্তরটি হচ্ছে সেন বংশ। সেন বংশ এটির নিয়ে আমি যে তথ্যগুলো আপনাদের পরীক্ষায় আসে আলোকে আলোচনা করছি। সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। অর্থাৎ সামন্ত সেন 1070 সালের দিকে তিনি এই সেন বংশ প্রতিষ্ঠা করেছিলেন। সেন বংশের যারা রাজা ছিলেন তাদের আদি নিবাস কোথায় ছিল এমন কিন্তু প্রশ্ন আসে। তাহলে সেন বংশটাই প্রতিষ্ঠা হয়েছিল সেখানে তাদের আদি নিবাস ছিল। এটি হচ্ছে ভারতের দাক্ষিণাত্যের কর্ণাটকে। তাহলে আপনারা এই তথ্যটি অবশ্যই নোট করে রাখতে পারেন। সেন বংশের রাজাদের আদি নিবাস ছিল ভারতের দাক্ষিণাত্যের কর্ণাটকে। আমরা যে সেন বংশ নিয়ে কথা বলছি, এই সেন বংশের প্রথম রাজাকে এমনও কিন্তু প্রশ্ন আসে। তাহলে আপনারা যেটি মনে রাখবেন, সেন বংশের প্রথম রাজা হেমন্ত সেন। আমি একটু পরে ব্যাখ্যায় আসছি, আপনারা তথ্যগুলো একটু নোট করে রাখেন। আমি একটু পরে দেখব আপনাদের যারা প্রশ্ন করছেন বা কমেন্ট করছেন এই আলোচনা শেষে। আপনাদের এটা হচ্ছে আমাদের ক্লাসের আজকে লেকচার সিটের শিডিউল অনুযায়ী শেষ আলোচনার টপিক। আপনারা এই মুহূর্তে যার যা প্রশ্ন আছে করতে পারেন। আমরা সেন বংশ আলোচনা শেষে আপনাদের এই কমেন্টগুলো এবং প্রশ্নগুলো আমরা দেখব। তাহলে আমি একটু আলোচনায় আসি। সেন বংশের প্রথম রাজা ছিলেন হেমন্ত সেন। তবে সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন এমন যখন প্রশ্ন হয় তখন আমরা এটা মনে রাখব বিজয় সেন। তাহলে সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে? বিজয় সেন।
আবার আপনাদের এরকমও কিন্তু প্রশ্ন হয় যে প্রাচীন বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা কে? তাহলে প্রাচীন বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন বিজয় সেন। আমি এই তথ্যগুলো লিখে দিলাম, আপনারা নোট করতে থাকুন। এবার আমি এগুলো নিয়ে ব্যাখ্যায় যাব, কারণ অনেক বইয়ে আমরা এর চেয়েও ভিন্ন তথ্য দেখি। অনেকে আপনাদের কনফিউশন হবেন, তাহলে কি আমাদের টিচার অনলাইনে কি ভুল পড়িয়েছেন, না বইয়ের তথ্য ভুল আছে? আমি কোন বইয়ের তথ্য কি আছে আমি ওই বিতর্কে যাব না, আপনাদের আমি সঠিক তথ্যপত্র দিয়ে এবার এর কয়েকটি তথ্যের আলোকে আপনাদের আলোচনাটা করতে চাই। অর্থাৎ সেন বংশ এটা 1070 সালে ভারতের দাক্ষিণাত্যের কর্ণাটকে প্রতিষ্ঠিত হয়। ওই দাক্ষিণাত্যের কর্ণাটকে যিনি আদি রাজা ছিলেন বা প্রথম যিনি এই বংশের প্রতিষ্ঠা করলেন তিনি সামন্ত সেন। কিন্তু ওই সামন্ত সেনের সময়কালে সেন বংশ একটি আপনার রাজবংশ হিসাবে প্রতিষ্ঠিত হয়নি। তখন সেন বংশ এটা ছিলেন, কিন্তু তাদের শাসন কার্য বা পরিচালনা অন্যরা এটা করত। সেন বংশটা রাজবংশ হিসাবে প্রতিষ্ঠিত হয় যার সময়ে, এটা হচ্ছে দ্বাদশ শতাব্দীর শুরুর দিকে, তিনি হচ্ছেন হেমন্ত সেন। এ কারণে হেমন্ত সেনকে বলা হয় সেন বংশের প্রথম রাজা। হেমন্ত সেনের ছেলের নাম হচ্ছে বিজয় সেন। বিজয় সেনের শাসনামলে প্রায় 1160 সালের দিকে আমাদের এই প্রাচীন বাংলায় সেন বংশ প্রতিষ্ঠা হলো। দাক্ষিণাত্য কর্ণাটক এটা আর আমাদের প্রাচীন বাংলা দুটি ভিন্ন স্থান। তাহলে প্রাচীন বাংলায় যিনি সেন বংশ প্রতিষ্ঠা করেছেন 1160 সালের দিকে, তিনি হচ্ছেন বিজয় সেন। আর এই সেন বংশের যেসব রাজাদের সম্পর্কে আমরা তথ্যপাত্র পাই, এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন বিজয় সেন। তাহলে সেন বংশের সর্বশ্রেষ্ঠ রাজার নাম কি? উত্তরটি হচ্ছে বিজয় সেন। বিজয় সেনের পরেই যিনি আসেন তিনি হচ্ছেন বল্লাল সেন। অর্থাৎ সেন রাজবংশের যে শাসক বল্লাল সেন তিনি একজন কবিও ছিলেন। তবে বল্লাল সেন সম্পর্কে যে তথ্যটি সবচেয়ে বেশি আলোচিত বা সমালোচিত হয়, এটি হচ্ছে বল্লাল সেন ছিলেন কৌলিন্য প্রথার প্রবর্তক। আপনারা ইতিহাসে এটি একটি বিতর্কিত বা সমালোচিত তথ্য হলেও বিভিন্ন পরীক্ষাতে আমরা এরকম প্রশ্ন দেখেছি যে কৌলিন্য প্রথার প্রবর্তককে, আমাদের উত্তর করতে হয়েছে বল্লাল সেন। এখন অনেকেই বলবেন কৌলিন্য প্রথাটা কি? কৌলিন্য শব্দটি এসেছে সংস্কৃত শব্দ কুলীন থেকে। কুলীন শব্দের অর্থ অভিজাত, আর কৌলিন্য বহুবচন যার বাংলা অর্থ হচ্ছে অভিজাত বর্গ। বল্লাল সেন তিনি সাম্রাজ্য বিস্তারের জন্য বিয়ে প্রথাটা তিনি নির্ধারণ করেছিলেন, এবং বল্লাল সেনের সময়ে আপনার সেন বংশের বিভিন্ন যুবরাজ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা একাধিক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করতেন। এটাকে বলা হয়েছে কৌলিন্য প্রথা, অর্থাৎ তারা অভিজাত। কিন্তু কত বিয়ে করতেন এ সম্পর্কে ইতিহাসের এটি তথ্যে পাওয়া যায় যে এক একজন যুবরাজ 200 থেকে 3 শতাধিক পর্যন্ত তারা বিয়ে করতেন। আর সাধারণ জনগণও এই কুলীনদের সাথে, অর্থাৎ অভিজাত বর্গের মানুষদের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য তাদের মেয়েদের বিয়েও দিতেন। এর মাধ্যমে বল্লাল সেনের যে উদ্দেশ্য ছিল রাজ্য বিস্তার, সেটা সক্ষম হতেন। আমরা যাই হোক প্রশ্ন উত্তর আকারে যেটা মনে রাখি, কৌলিন্য প্রথার প্রবর্তক হচ্ছেন বল্লাল সেন। বল্লাল সেনের বেশ কিছু গ্রন্থ পাওয়া যায়। এর মধ্যে একটি হচ্ছে দান সাগর, অদ্ভুত সাগর এ নামে, আনন্দ সাগর এসব নামে তার বিখ্যাত গ্রন্থ রয়েছে। বল্লাল সেনের পর যিনি এই সেন বংশের শাসন ক্ষমতা নিয়েছিলেন 1178 সালের দিকে, তিনি হচ্ছেন লক্ষণ সেন। এই লক্ষণ সেন হচ্ছেন আমরা সেন বংশের সর্বশেষ স্বাধীন রাজা বা সেন বংশের সর্বশেষ শক্তিশালী রাজাও বলা হতে পারে তাকে। আবার এরকমও বলা হয়েছে প্রাচীন বাংলার সর্বশেষ স্বাধীন রাজার নাম কি? তাহলে আমরা উত্তরটি বলবো লক্ষণ সেন। এই লক্ষণ সেনকে 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি পরাজিত করে তিনি প্রাচীন বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে প্রশ্ন আপনারা দেখেছেন, এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় একটি প্রশ্ন ছিল যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি কাকে পরাজিত করে প্রাচীন বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন? তাহলে এটির উত্তর হচ্ছে আপনার লক্ষণ সেন।
তাহলে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি কাকে পরাজিত করে প্রাচীন বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করলেন? লক্ষণ সেন। লক্ষণ সেন 1204 সালে পরাজিত হওয়ার পর তিনি চলে যান মুর্শিদাবাদের বিক্রমপুরে, যেখানে 1206 সালে মারা যান। 1206 থেকে 1230 এর সময়কালের মধ্যে বেশ কয়েকজন ব্যক্তি মুর্শিদাবাদের কয়েকটি গ্রাম নিয়ে তারা শাসন করতেন। এর মধ্যে সর্বশেষ যিনি রাজা ছিলেন, অর্থাৎ সেন বংশের সর্বশেষ যিনি রাজা ছিলেন, তিনি হচ্ছেন কেশব সেন। আপনারা এই তথ্যটিও একটু মনে রাখবেন। সেন বংশের সর্বশেষ রাজার নাম কেশব সেন। কেশব সেন 1230 সালে মারা যাওয়ার পর আর এই সেন বংশের অস্তিত্ব থাকেনি, বিলীন হয়ে গেছিল। আমরা যে তথ্যগুলো এই মুহূর্তে জানলাম, আমি তার সামারাইজ করে আপনারা যারা কমেন্ট করেছেন, প্রশ্ন করেছেন, আমি আপনাদের সে প্রশ্নের উত্তরে এবং কমেন্টগুলো দেখার জন্য আমি যাব। তার আগে আমরা যে আলোচনা করলাম এটাকে একটু আমরা সামারাইজ করতে চাই। অর্থাৎ প্রাচীন বাংলার সর্বশেষ রাজবংশটির নাম কি? সেন বংশ। সেন বংশের প্রতিষ্ঠাতাকে আমরা মনে রাখব সামন্ত সেন। সেন বংশের আদি নিবাস কোথায় ছিল? ভারতের দাক্ষিণাত্যের কর্ণাটকে। সেন বংশের প্রথম রাজার নাম কি? হেমন্ত সেন। সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? বিজয় সেন। প্রাচীন বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতাকে? উত্তরটি হচ্ছে বিজয় সেন। কলিন্য প্রথার প্রবর্তককে? বল্লাল সেন। বল্লাল সেনের কয়েকটি গ্রন্থের নাম আপনারা লিখতে পারেন। বল্লাল সেন রচিত গ্রন্থগুলো রয়েছে দানসাগর, অদ্ভুত সাগর, আনন্দ সাগর। এছাড়াও আমরা আরো যে তথ্য দেখলাম, সেন বংশের সর্বশেষ স্বাধীন রাজা কে ছিলেন? লক্ষণ সেন। ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি 1204 সালে কাকে পরাজিত করে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন? লক্ষণ সেন। তবে মনে রাখবেন, সেন বংশের সর্বশেষ রাজার নাম কেশব সেন। প্রিয় শিক্ষার্থী, এ ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনা, অর্থাৎ আমি এটাকে বলতে পারি সাধারণ জ্ঞান লেকচার সিট 1 এবং ইতিহাসের যারা আপনারা সাবজেক্ট হিসেবে পরীক্ষা দেবেন তাদেরও এই ক্লাসটি কাজে আসবে। এই নিয়ে আমরা আলোচনা করলাম। এবার আপনাদের যারা যা প্রশ্ন করেছেন, আপনাদের প্রশ্নে আমি দেখব। তার আগে আজকের ক্লাস থেকে আপনাদেরকে আমি 3টি প্রশ্ন দিতে চাচ্ছি, ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত। আমি এই মুহূর্তে যারা দেখছেন তাদের কাছ থেকে এই প্রশ্নগুলো একটু আপনাদের প্রত্যাশা করি। নাম্বার 1, প্রাচীন বাংলার প্রথম সাম্রাজ্যের নাম কি? নাম্বার 2, প্রাচীন বাংলার সর্বশেষ সাম্রাজ্যের নাম কি? এবং নাম্বার 3 হচ্ছে সেন বংশের সর্বশেষ রাজার নাম কি? আপনারা যারা প্রশ্ন করেছেন তাদেরকে নিয়ে একটু পড়তে, যারা কমেন্ট করেছেন, সুরিয়া জুই, সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন, সেন বংশের শ্রেষ্ঠ রাজা বিজয় সেন। আপনি আমার পরীক্ষার উত্তর দিচ্ছেন, খুবই ভালো। শাহরিয়ার নাজিম সৈকত তিনি বলছেন, কিন্তু স্যার জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষায় জিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় থেকে আসবে নোটিশে বলা আছে, তো এগুলো পড়ান কেন? হ্যাঁ, আপনি যেটা বলছেন যে আমাদের বাংলাদেশ বিষয়গুলির অভ্যন্তরীণ থেকেই আসবে, তা আমরা তো অভ্যন্তরীণ বিষয়ে আছি। আপনাকে আমি প্রাচীন বাংলার ইতিহাস পড়াচ্ছি, যেখান থেকে আপনাদের প্রশ্ন ভবিষ্যতে আসবে। এবং যারা ইতিহাসের ক্লাস করছেন তাদেরও এটি দরকার হবে। আমরা এখনো বহির্বিশ্বে যাইনি ভাই, আমরা বাংলাদেশের মধ্যেই আছি। আপনি এখানে বাংলাদেশের ঐতিহাসিক বিষয়গুলো আমরা পড়ছি। সুরিয়া জুই তিনি বলছে রেড কালার লেখাগুলো ঝাপসা দেখাই। হ্যাঁ, আমরা পরবর্তীতে ব্যবহার করব না। অনিকা আক্তার স্যার এই টপিকের উপর এক্সাম নিলে ভালো হয়। আশা করি ইনশাল্লাহ কর্তৃপক্ষ আপনাদের এই টপিকগুলোর উপরে পরীক্ষা অবশ্যই আগামীতে নিবে এবং এটা নেওয়া হবে। আপনারা অনিকা আক্তার প্রশ্ন উত্তর দিয়েছেন। আপনারা এই মুহূর্তে যারা দেখলেন সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামী ক্লাসে আপনাদের সঙ্গে আবারও আরেকটি নতুন
আমাদের লেকচার শিডিউলের বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ ও নিরাপদে থাকবেন। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।